অরুণিমা দেবী সকাল সকাল রান্নাঘরে গিয়ে লুচি, চিকেন কষা, কাশ্মীরি আলুর দম, মাটন ঘুগনি, গাজরের হালুয়া, পায়েস ইত্যাদি রান্নাবান্না করতে থাকে। নিজের শাশুড়ি মাকে এত সকাল সকাল অনেক কিছু রান্না করতে দেখে নতুন বৌমা অন্তরা অত্যন্ত খুশি হয়, কারণ অন্তরা খেতে ভীষণই ভালোবাসে। তাই সে রান্নাঘরে গিয়ে একটা লুচি খেতে খেতে বলে, বাহ, আপনি তো লুচিটা দারুণ ভেজেছেন মা। তবে আজকে আমার জন্য এত রান্নাবান্না করছেন কেন? এত রান্নাবান্না করার তো কোনোই দরকার ছিল না, শুধু লুচি আর আলুর দম করলেই হতো। এত কিছু রান্না করতে গিয়ে আপনার নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। অবশ্য যা রান্নাবান্না করেছেন তাতে আমাদের আর দুপুরে কিছু রান্না করতে হবে না। কে বলেছে আমি তোমার জন্য রান্না করেছি? আমি তো আমার মেয়ের বাড়িতে খাবারগুলো পাঠাবো ভেবেছিলাম। তুমি তো আগেই এসে খাবারটা খেয়ে ফেললে। আমার মেয়ের কতদিন হয়ে গেল বিয়ে হয়েছে, ওকে আমার হাতে রান্না আমি খাওয়াতেই পারি না। এই তো আমার বিয়ের 2 মাস আগে পারমিতার বিয়ে হলো, তাতে আপনি বলছেন অনেকদিন বিয়ে হয়েছে? এই থামো তো, তুমি মা হলে বুঝতে। যাও এখন এই খাবারগুলো পারমিতার বাড়িতে গিয়ে দিয়ে এসো। একদম লেট করবে না, না হলে গরম গরম খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। আমার মেয়েটা কিন্তু একদম ঠান্ডা খাবার খেতে পারে না। বাবা, আমি ভাবলাম ভালো ভালো রান্না বান্নাগুলো মনে হয় আমার জন্য করছে, কিন্তু মা তো দেখছি নিজের মেয়ের জন্য রান্না করেছে। ভাবলাম সকালবেলা একটু জমিয়ে গরম গরম লুচি খাবো, কিন্তু সেই গুড়ে বালি। অন্তরা বাধ্য হয়ে রোদের মধ্যে হেঁটে হেঁটে ননদের বাড়িতে খাবার দিতে চলে যায়, কারণ পারমিতার বাপের বাড়ির পাশের পাড়াতেই তার শ্বশুর বাড়ি ছিল। কিন্তু এত খাবার বয়ে নিয়ে যেতে গিয়ে অন্তরার ভীষণই কষ্ট হয়। আর অন্তরা যখন ননদের বাড়িতে খাবার দিয়ে শ্বশুর বাড়িতে ফিরে আসে, তখন সে দেখে যে সেই ভালো ভালো খাবারগুলো আর কিছুই বেঁচে নেই, কারণ তার শাশুড়ি মা সমস্ত খাবারই মেয়ের বাড়িতে পাঠানোর জন্য প্যাক করে দেয়। যা দেখে অন্তরা ভীষণই রেগে যায়। অন্তরাকে আবার ডাল ভাত রান্না করে খেতে হয়। অন্যদিকে অরুণিমা দেবী তার মেয়েকে ফোন করে বলে, কিরে পারমিতা, আজকে তো তোর পছন্দের খাবার দাবার পাঠিয়েছি, কেমন হয়েছে বল? শুধু একটু ঠান্ডা হয়ে গিয়েছিল মনে হয়। তোর বৌদিটা তো কোনো কম মেয়ে নয়, মাথায় এতটুকুও বুদ্ধি নেই যে গরম গরম খাবার তাড়াতাড়ি নিয়ে যেতে হয়। কিন্তু মা, আজকে তোমার রান্নাবান্না আমি সব আমার শ্বশুরবাড়ির লোকজনেদের খাইয়েছি। ওরা বলল খাবারগুলো নাকি অতটাও ভালো হয়নি। ওসব তুমি কি রান্না করে পাঠিয়েছো বলো তো? শ্বশুরবাড়ির সবার সামনে আমার তো মান সম্মানটাই চলে গেল। ও মা, সে কি? আমি তো অনেক যত্ন করে রান্না বান্না করেছিলাম। তুই তো জানিস আমি কখনো খারাপ রান্না করি না। সেই ছোটবেলা থেকে আমি তোর জন্য রান্না করছি, কখনো তো আমার হাতে রান্না তুই খারাপ বলিস না। এই বলে অরুণিমা দেবী মন খারাপ করে ফোন রেখে দেয়, কিন্তু সে ঠিক করে আবার রান্না বান্না করে মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাবে। দেখতে দেখতে বিকেল হয়ে আসে। বিকেল বেলা অন্তরা তার স্বামী আশিসকে বলে, শোনো না, আমার খুব বিরিয়ানি আর চিকেন চাপ খেতে ইচ্ছা করছে। তুমি আসার সময় আমার জন্য বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে আসবে। জানো আজকে তোমার মা কত ভালো ভালো খাবার রান্না করে সব তোমার বোনকে পাঠিয়ে দিয়েছে, আমার জন্য একটাও খাবার রাখেনি। ও, আসলে পারমিতা একটু খেতে ভালোবাসে তো, তাই মা ওর জন্য খাবার দাবার বেশি বেশি করে পাঠাই। ও কোনো ব্যাপার না, ঠিক আছে, আমি আসার সময় তোমার জন্য বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে আসবো। এই বলে আশিস ফোন রেখে দেয়। কিন্তু এমন সময় হঠাৎই অন্তরার নাকে মাটন বিরিয়ানির গন্ধ আসে। অন্তরা যেহেতু বিরিয়ানি খেতে খুব ভালোবাসতো, তাই সে ঠিক বুঝে যায় আজকে তাদের রান্নাঘরেই বিরিয়ানি রান্না হচ্ছে। অন্তরা তখনই রান্নাঘরে ছুটে যায়। মা, আপনি কি করে জানলেন আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে? সবাই ঠিকই বলতো, শাশুড়ি মা নিজের মায়ের মতোই মনের সব কথা বুঝে যায়। দিন, আমাকে এবার একটু টেস্ট করে দেখতে দিন তো বিরিয়ানিটা কেমন হয়েছে। তুমি একদম চুপ করো। আমি এত কষ্ট করে খেটে খুঁটে রান্না করলাম, আর পারমিতা আমাকে ফোন করে বলল আমার রান্না করা খাবারগুলো খেতে ভালো হয়নি। এতদিন আমি রান্না করছি, পারমিতা কখনো এরকম করে বলেনি। আমার মনে হয় তুমি আমার খাবারে নজর দিয়েছো, তাই জন্যই আমার মেয়ের খাবারগুলো পছন্দ হয়নি। আমিও তো কষ্ট করে রোদের মধ্যে বয়ে বয়ে খাবারগুলো দিয়ে এলাম, আর আপনি আমার নামে দোষারোপ করছেন। ছি, আমি আপনার থেকে এরকম ব্যবহার আশা করি না মা। তুমি চুপ করে থাকো। আমি যখন রান্না বান্না করব তখন তুমি রান্নাঘরেই আসবে না, আর সামান্য একটু খাবার বয়ে নিয়ে গেছো বলে তুমি আমাকে খোঁটা দিচ্ছ। আমি রাস্তার টোটোওয়ালাকে দিয়ে আমার মেয়ের বাড়িতে খাবার পাঠিয়ে দেব, তবুও তোমাকে দিয়ে আর খাবার পাঠানোর আমার কোনো দরকার নেই। যাও, চলে যাও এখান থেকে, আমার খাবারের ধারে কাছেও আসবে না। অরুণিমা দেবী অন্তরাকে এভাবে অপমান করলে তার ভীষণই খারাপ লাগে, তাই সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়।
কিছুক্ষণ পর আশিস বাড়িতে ফিরে আসার সময় অন্তরার জন্য বিরিয়ানি এবং চিকেন চাপ নিয়ে আসে। এই নাও তোমার বিরিয়ানি আর চিকেন চাপ। উফ বাবা রে বাবা, আজকে বিরিয়ানির দোকানে পয়লা বৈশাখের জন্য যে লাইন পড়েছে, আমি প্রায় 30 জনের পরে লাইনে দাঁড়িয়ে তোমার জন্য বিরিয়ানি নিয়ে এলাম। থাক, তুমি অন্তত আমাকে খোটা দিও না। আমি একটু বিরিয়ানি খেতে চেয়েছি বাবা। তোমার মা কতগুলো কথা শুনিয়ে দিল। থাক, আমি আর বিরিয়ানি খাবো না। তুমি বরং এই বিরিয়ানি তোমার বোনের বাড়িতে প্যাক করে পাঠিয়ে দাও। উফ কি ঝামেলা বলো তো। আরে বাবা, আমি কি করে জানবো মা কি বলেছে মা কি করেছে? তুমি মায়ের উপর রাগ করে আমার উপর ঝাড়ছো কেন? যাও বিরিয়ানিটা খেয়ে নাও। অন্তরা কিছুক্ষণ রাগ করে থাকলেও সে বেশিক্ষণ বিরিয়ানির উপর রেগে থাকতে পারে না, তাই সে আশিসের নিয়ে আসা বিরিয়ানি খেয়ে নেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অন্তরা তার শাশুড়ি মায়ের চিৎকার চেঁচিমেচি শুনতে পায়। কি হয়েছে মা, আপনি এরকম চিৎকার চেঁচিমেচি করছেন কেন? আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আসলে আমি আমার মেয়ের বাড়িতে খাবার দিতে গিয়েছিলাম, কিন্তু বাড়ি ফিরে এসে দেখি আমার হাঁটুটা বড্ড ব্যথা করছে। আমার হাঁটুতে একটু তেল মালিশ করে দাও। এতটা হাঁটাহাঁটি করতে গিয়ে বাতের ব্যথাটা আবার বেড়ে গেছে। উফ, কোমরটাও তো খুব ধরেছে। আপনার যখন এতই অসুবিধা, তাহলে পারমিতার বাড়িতে খাবার দিতে যাওয়ারই বা কি দরকার ছিল? আপনি তো বললেন কোনো টোটোওয়ালাকে পাঠিয়ে দেবেন, না হলে পারমিতাকে ফোন করে বলতেন ও বাড়িতে এসে খাবারগুলো নিয়ে যেত। তুমি তো মা হওনি, তাই কি করে বুঝবে? আসলে আমার মেয়েটা তো দূরে থাকে, তাই আমি ওর জন্য খাবার দাবার পাঠাই। তোমাদের মতো মেয়ের কাছে এসব ছোট ছোট ব্যাপার কিছুই যায় আসে না। আসলে বৌদি কি আর কখনো মায়ের মতো হতে পারে? আমি মরে গেলে তুমি তো ওকে দুটো ভাত দেবে কিনা সন্দেহ। শাশুড়ি মায়ের কথা শুনে অন্তরার খুব খারাপ লাগে, আর সে তখনই শাশুড়ি মায়ের পা টিপতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে। একদিন পারমিতা তার মাকে ফোন করে বলে, মা শোনো, কালকে আমার ননদের পাকা দেখাশোনা হবে। প্রায় 20 জন মতো লোকজন আসবে। তুমি আমাকে ডাব চিংড়ি, ফিশ কবিরাজি, ভেটকি পাতুরি, কাতলা মাছের কালিয়া, ইলিশ ভাপা, মাটন রেজালা, আফগানি পোলাও, ফ্রাইড রাইস আরো বেশ কিছু আইটেম রান্নাবান্না করে পাঠিয়ে দেবে। না হলে কিন্তু আমার একদম মান সম্মান থাকবে না। তুমি তো জানো আমি অফিসের কাজে কেমন ব্যস্ত থাকি। মেয়ের শ্বশুর বাড়ির জন্য রান্নাবান্না করতে হবে শুনে অরুণিমা দেবী অত্যন্ত খুশি হয়। পরের দিন অরুণিমা দেবী সকাল সকাল বাজারে চলে যায় এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে রান্নাবান্না করতে শুরু করে দেয়। অন্যদিকে পারমিতার শাশুড়ি মা বলে, কি ব্যাপার বৌমা, তোমার মা এখনো রান্নাবান্না করে পাঠালো না কেন? অন্যদিন তো খাবার দাবার পাঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। আজকে এরকম দরকারের দিনেই তোমার মায়ের পাত্তা নেই। আমাদের গেস্টদের তো খাবার দিতে হবে, না হলে তো মান সম্মান থাকবে না। আপনি চিন্তা করবেন না মা, হয়তো আমার মা এখনো রান্না বান্না করছে। কিছুক্ষণের মধ্যেই মা খাবার দিতে চলে আসবে। তবুও আমি একবার ফোন করে নিচ্ছি। এই বলে পারমিতা তার মাকে ফোন করে তাড়াতাড়ি খাবার পাঠানোর কথা বলে। যা শুনে পারমিতা দেবী আরো তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে শুরু করে দেয়। কিন্তু তাড়াতাড়ি করে মাছ কাটতে গিয়ে হঠাৎই অরুণিমা দেবী নিজের হাতটাই কেটে ফেলে। অন্তরা সঙ্গে সঙ্গে শাশুড়ি মায়ের হাতে ব্যান্ডেজ বেঁধে দেয়। মায়ের এরকম কাণ্ড দেখে আশিস রেগে গিয়ে বলে, উফ মা, এই বুড়ো বয়সে তোমার এত রান্নাবান্না করার কি দরকার বলো তো? পারমিতা তো যথেষ্ট বড় হয়েছে, ও নিজে রান্নাবান্না করে খেতে পারে না? ওর শ্বশুর বাড়িতে তোমার খাবার পাঠানোর কি দরকার? ছোটবেলা থেকে তুমি মেয়েকে কুড়ে বানিয়ে রেখেছো, তাই এখন তার ফল ভোগ করছো। আমি আজকেই পারমিতাকে বলে দেবো ও যেন তোমাকে আর রান্না করতে না বলে। এই বলে আশিস পারমিতাকে ফোন করে। শোন পারমিতা, তুই আর মাকে রান্না করতে বলবি না। তোর জন্য মায়ের একটার পর একটা প্রবলেম হতেই থাকছে। এই কয়েকদিন আগে তোর বাড়িতে ভারী ভারী খাবার নিয়ে যাওয়ার জন্য মায়ের হাঁটুতে প্রবলেম হয়েছিল, আজকে আবার হাত কেটে ফেলেছে। তুই কি মাকে একটু শান্তিতে থাকতে দিবি না? এভাবেই আশিস তার বোনকে অনেক কথা শুনিয়ে দেয়। অন্যদিকে অরুণিমা দেবী তার ছেলেকে কিছুই বলতে পারে না, কিন্তু সে মনে মনে বৌমার উপর খুবই রেগে যায়। কিছুক্ষণের মধ্যেই আশিস যখন অফিসের জন্য বেরিয়ে যায় তখন, সব তোমার জন্য হয়েছে। তুমি ইচ্ছা করে আমার ছেলের কাছে পারমিতার নামে লাগিয়েছো। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারি না? আসলে আমার মেয়ের জন্য আমি ভালো ভালো রান্না করি, আর সেই খাবারগুলো তো তুমি খেতে পারো না, তাই তোমার খুব হিংসা হয়। এসব আপনি কি বলছেন মা? আমি কেন এরকম করব? আমি আশিসকে কিছুই বলিনি। থাক, তোমার নোলা আর আমি জানি না। সেদিনকে আমার হাতের বিরিয়ানি খেতে পাওনি বলে আমার ছেলেকে দিয়ে আবার বিরিয়ানি আনিয়ে গিলেছিলে। তোমার মতো খাইকুড়ে আমি আর দুটো দেখিনি। যাই হোক, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই। কত দেরি হয়ে গেল, আমাকে এখন খাবারগুলো পারমিতার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। এই বলে অরুণিমা দেবী খাবার দাবার প্যাক করে পারমিতার বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। অন্তরা তার শাশুড়ি মাকে অনেকবার বারণ করলেও সে কোনো কথা শোনে না। কিছুক্ষণ পর অরুণিমা দেবী যেই না মেয়ের শ্বশুর বাড়িতে পৌঁছায়, তখনই সে জানালা দিয়ে শুনতে পায়,
বাহ, এই রেস্টুরেন্টের খাবারটা তো খুব ভালো। বৌমা, তুমি এতদিন এত ভালো ভালো খাবার না খাইয়ে তোমার মা এমনও কিছু আহামরি খাবার দাবার রান্না করে না যে সব সময় মেয়ের শ্বশুর বাড়িতে রান্না করে খাবার পাঠাতে হবে। আরে আপনি বুঝলেন না, প্রত্যেকদিন এরকম রেস্টুরেন্টের খাবার অর্ডার করতে গেলে তো অনেক টাকা পয়সা খরচ হবে। তাছাড়া মা প্রত্যেকদিন নিজের টাকাতেই বাজার করে আর রান্না বান্না করে আমাকে পাঠায়। যদি খাবারের স্বাদ একটু কম্প্রোমাইজ হয় তাতে ক্ষতি কি? আমার তো আর টাকা পয়সা লাগছে না, এমনিতেও মা পেনশন পায়, সব টাকা দাদা পাবে। এর থেকে যদি আমি একটু পাই তাহলে তো আমারই লাভ। পারমিতার কথা শুনে অরুণিমা দেবী মনে মনে খুবই কষ্ট পায়, কারণ পারমিতা শুধু নিজের লাভটুকুই দেখে, সে কখনো মায়ের কষ্টের কথা ভেবেও দেখে না। তাই অরুণিমা দেবী খুবই রেগে যায় আর সে খাবারগুলো নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে চলে যায়। দেখতে দেখতে এভাবেই বিকেল হয়ে আসে। বিকেলবেলা অরুণিমা দেবী বিরিয়ানি রান্না করে তার বৌমার কাছে নিয়ে গিয়ে বলে, বৌমা, তুমি অনেকদিন ধরেই বিরিয়ানি খেতে চাইছিলে তো, আমি সেদিন তোমাকে বিরিয়ানি খেতে না দিয়ে খুব ভুল কাজ করেছি। তুমিও তো আমার মেয়ের মতোই, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। এখন এই বিরিয়ানিটা খেয়ে বলো তো কেমন হয়েছে। আমি এই বিরিয়ানিটা শুধু তোমার জন্য রান্না করেছি, আমার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য নয়। এমন কথা শুনে অন্তরা খুবই খুশি হয়। সেদিনের পর থেকে অরুণিমা দেবী আর কখনো পারমিতার জন্য খাবার দাবার রান্না করে পাঠায় না। পারমিতার কিছু খাওয়ার ইচ্ছা হলে সে নিজের বাপের বাড়িতে আসে, অরুণিমা দেবী তখনই রান্না বান্না করে মেয়েকে খাওয়ায়। তবে অরুণিমা দেবী এখন তার বৌমাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে ভোলে না। টিয়া 5 ভাইয়ের একমাত্র বোন ছিল, তাও আবার সবচেয়ে ছোট। টিয়ার 5 দাদা তাকে খুব ভালোবাসতো, তাই তার ছোট বড় সমস্ত ইচ্ছা তার দাদারা পূরণ করত। 6 ভাই বোনের বাবা মা কেউ ছিল না, কিন্তু তবুও টিয়া কখনোই তার বাবা মায়ের অভাব অনুভব করেনি, কারণ সব সময় সে তার দাদাদের মনের মণিকোঠায় বাস করত। সময়ের সঙ্গে সঙ্গে টিয়ার 5 দাদা বিয়ে করে নেয়। এখন টিয়া 5 বৌদির একমাত্র ননদে পরিণত হয়েছিল। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে টিয়া রান্নাঘরে যায়, যেখানে তার প্রথম বৌদি রুমি এবং দ্বিতীয় বৌদি কিয়া রান্নার কাজে ব্যস্ত ছিল। গুড মর্নিং রুমি বৌদি। গুড মর্নিং কিয়া বৌদি। গুড মর্নিং টিয়া ম্যাডাম। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে যে? তোমার সকাল তো 11টায় শুরু হয়। আজকে তাহলে সকাল 8টায় কিভাবে উঠে পড়লে? কিছু না, আজকে আমার চোখ তাড়াতাড়ি খুলে গেছে তাই। আর কিয়া বৌদি, তুমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? জুস কোথায় আমার? জুস দাও আমাকে, খাবো। আমি এমনি এমনি রান্নাঘরে আসিনি। হ্যাঁ, মহারানীর কোনো কাজ থাকে না, সব সময় শুধু হুকুম করবে। সকাল হয়েছে আর শুরু হয়ে গেছে। কি হলো, তুমি কিছু বললে নাকি? না না, আমি কোথায় কি বললাম? তুমি তো এই ঘরের রানী, তোমাকে কিছু বলতে পারি বলো তো? তুমি যা হুকুম করবে আমরা সব সময় তো শুনতে প্রস্তুত আছি, তাই না? গুড, আই লাইক ইট। আমার জুস? এই তো, এই নাও তোমার জুস, নিয়ে যাও। কি? আমি জুস নিয়ে যাব? আমি এখানে জুস নিয়ে যেতে আসিনি, জুস দিয়ে যেতে বলতে এসেছি। রান্নাঘর থেকে জুস নিয়ে যেতে পারলে আমি তো নিজেই জুস বানিয়েও নিতে পারবো। আমি হল রুমে আছি, জুসটা দিয়ে যাও। এই বলে টিয়া রান্নাঘর থেকে বেরিয়ে হল রুমে এসে বসে পড়ে। কেয়াও তার পেছন পেছন এসে টেবিলের উপর জুস রেখে চলে যায়। টেবিলের উপর রাখা নিউজ পেপার দেখে টিয়া তার তৃতীয় বৌদি রূপালীকে জোরে জোরে চিৎকার করে ডাকতে শুরু করে। রূপালী বৌদি, রূপালী বৌদি, এখানে এসো, এখনই এসো বলছি। কি হলো, কানে তুলো গুজে রেখেছো নাকি? বলো টিয়া, আমি একটা কাজ করছিলাম তো, বলো কি হয়েছে? কি হয়েছে মানে? তোমরা জানো না খবরের কাগজ পড়তে পড়তে আমি জুস খেতে ভালোবাসি? টেবিলের উপর থেকে খবরের কাগজটা নিয়ে খুলে দাও। টিয়া, তোমার তো একেবারে হাতের কাছেই খবরের কাগজটা রাখা আছে, তুমি সেটাও নিজে থেকে নিতে পারছো না, আমাকে বলছো? হ্যাঁ বলছি, জুস খেতে খেতে খবরের কাগজ এক হাত দিয়ে ধরে রাখতে আমার খুব অসুবিধা হয়। আমার অসুবিধা দূর করার জন্যই এখানে ডেকেছি তোমাকে। তুমি খবরের কাগজটা খুলে আমার সামনে দাঁড়িয়ে থাকো, যাতে আমি জুস খেতে খেতে মজা করে পেপারস পড়তে পারি। কিন্তু টিয়া, তুমি এমন করলে? আমি জবাব শুনতে পছন্দ করি না, আমি জবাব দিতে ভালোবাসি। যা বললাম তাড়াতাড়ি করো, না হলে আমাকে তো জানোই তুমি ভালো করে। রূপালী আর কোনো কথা না বলে নিউজ পেপারস খুলে টিয়ার সামনে দাঁড়িয়ে পড়ে।
এভাবেই সময় কাটছিল। সময়ের সঙ্গে সঙ্গে টিয়া অনেক বেশি অলস হয়ে পড়েছিল। সে প্রত্যেকদিন তার 5 বৌদিকে নানানভাবে উত্ত্যক্ত করত, তাদের সব সময় বিরক্ত করত। একদিন তার 4র্থ বৌদি জয়া এবং 5ম বৌদি রেখা বাজার থেকে শাকসবজি কিনে নিয়ে বাড়ি আসে। তাই দেখে টিয়া খুব রেগে গিয়ে বলে, বৌদি এসব কি এনেছো? উচ্ছে, বেগুন, পটল, মূলো, করলা, ঢেঁড়স, কে খায় এগুলো? হ্যাঁ, কি হলো বলো? কে খায় মানে? আমরা খাই তো সবাই। হ্যাঁ টিয়া, সবুজ শাকসবজি খাওয়া খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী হয়। কেন? তোমরা জানো না আমার এসব খাবার পছন্দ নয়? এসব খাবার খাওয়া তো দূরের কথা, এই জিনিসগুলো আমি এই বাড়িতে দেখতেও চাই না। এই বাড়িতে সেটাই রান্না হবে যেটা আমি বলবো, যেটা আমি চাইবো, যেটা আমার ভালো লাগে, বুঝেছো? যত সব। তুমি গোবর খেলে কি আমাদের গোবর খেতে হবে নাকি? এটাই মনে হয় বাকি রয়ে গেছে। কি হলো? ফিস ফিস করে কি বলছো তোমরা দুজনে? আমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে। দেখো টিয়া, এই সবজিগুলো নিয়ে আসা হয়ে গেছে, তাই তোমাকেও এবার এগুলো খেতে হবে। আর তুমি যদি না খেতে পারো খেও না, কিন্তু আমাদেরকে এসব খেতে বারণ করো না। আমাদের এসব খেতে ভালো লাগে, তাই আমরা এগুলো খাবো। আমি তোমার জন্য ম্যাগি অথবা চিকেন স্টু বানিয়ে দেব। এত সাহস তোমাদের? আমার মুখের ওপর না বলা হচ্ছে? দাঁড়াও, আমি এখনই তোমাদের মজা দেখাচ্ছি। এই বলে টিয়া প্রচন্ড রাগ দেখিয়ে শাকসবজির ব্যাগ নিয়ে সোজা ডাস্টবিনে ফেলে দেয়। আরে আরে, এটা তুমি কি করলে? খাবারের জিনিসগুলো কেউ এভাবে নষ্ট করে নাকি? ঠিক করেছি, কান খুলে শুনে নাও তোমরা। এই বাড়িতে আজ পর্যন্ত আমি যা চাই সেটাই হয়ে এসেছে, আর আগেও যেন তাই হয়। আমার কথা তোমরা যদি না শোনো, তোমাদের উপর কিন্তু এটা খুব ভারী পড়বে, আমি বলে দিলাম। যাও এবার আবার বাজারে যাও, আর আমার পছন্দের জিনিস আলু, কর্ন, ব্রকলি, ক্যাপসিকাম, বিনস এগুলো কিনে নিয়ে এসো। যাও। টিয়ার কথা শুনে জয়া ও রেখা আবার বাজারে চলে যায় এবং টিয়ার পছন্দের জিনিস কিনে নিয়ে আসে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন বাড়ির 5 বউ সব কাজ কমপ্লিট করে একসঙ্গে বসে গল্প করছিল। আমি বুঝতে পারি না কিছুতেই এরা 5 ভাই মিলে টিয়াকে কেন এত মাথায় তুলে রেখেছে। ও 5 বৌদির একমাত্র ননদ, আমাদের সঙ্গে ওর মিলেমিশে থাকা দরকার। তা নয়, মহারানী তো নিজের রাজত্ব খাটাতেই ব্যস্ত। আমার তো আর এগুলো সহ্যই হচ্ছে না, সত্যি বলছি। আর সবচেয়ে বেশি রাগ ওঠে এটার জন্য যে আমরা নিজের পছন্দের খাবারও খেতে পারবো না, ওর ইচ্ছা মতো খাবার খেতে হবে। 1000 টাকা সবজি কিনে এনেছিলাম সেদিন, সব ডাস্টবিনে ফেলে দিয়েছে, ভাবা যায়? আমাদের কিছু একটা করতেই হবে। মানছি ও আমাদের একমাত্র ননদ, কিন্তু কালকে তো ওকেও বিয়ে করে পরের বাড়িতে যেতে হবে। ও যদি একইভাবে জেদ করে তর্ক করে তাহলে কি বলবে সবাই? যে বাবা মা তো নেই আর বৌদিরা কিছু শেখায়নি, কি এটাই তো বলবে বলো? বাড়ির 5 বউ মিলে এভাবেই নিজেদের মধ্যে আলোচনা করছিল। তখনই সেখানে টিয়া চলে আসে। 5 বৌদিকে একসঙ্গে বসে থাকতে দেখে সে বলে, আরাম করে গল্প করা হচ্ছে? দাঁড়াও দেখাচ্ছি মজা। এই যে এখানে কি হচ্ছে? হ্যাঁ, গল্পের আসর বসেছে কেন? আমার নামে চুগলি করা হচ্ছে নাকি? ভালোই তো লাগান ভাগান করতে পারো দেখছি। এ কি বলছো টিয়া? আমরা কিসের লাগান ভাগান করব? আমাদের তো কাজ ছিল বলে একটু বসে গল্প করছিলাম। বুঝলাম, তোমাদের কাজ নেই তাই তো। ওকে, আমি এখনই তোমাদের কাজ দিয়ে দিচ্ছি। রুমি বৌদি, তুমি আমার জন্য ফ্রেশ লেমন জুস বানিয়ে নিয়ে এসো। কেয়া বৌদি, তুমি আমার জন্য হোয়াইট সস পাস্তা বানাও। রূপালী বৌদি, তুমি আমার মাথা টিপে দেবে চলো, সারাদিন রোদে ঘুরে ঘুরে আমার মাথা যন্ত্রণা করছে। জয়া বৌদি, তুমি আমার ঘরে গিয়ে এসি চালিয়ে রুমটা ঠান্ডা করো। আর তুমি রেখা বৌদি, আমার পাস্তা বানানো হয়ে গেলে আমার রুমে এসে দিয়ে যাবে। আর হ্যাঁ, সঙ্গে করে অবশ্যই আমার ম্যাগাজিনটা নিয়ে আসবে। এভাবেই সবাইকে হুকুম করে টিয়া তার ঘরে চলে যায়। তার 5 বৌদি টিয়ার উপর খুব রেগে যায়। না, এভাবে হবে না। আমরা একে একমাত্র আদরের ননদ ভেবে এই সব কথা মেনে চলি, তাই জন্যই আমাদের মাথায় উঠে নাচানাচি করছে। এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। পরের দিন সকালবেলা টিয়া হাতে করে একটা ড্রেস নিয়ে এসে তার বৌদিকে বলে, বৌদি, তুমি যেই কাজটা করছো সেটা এখনই বন্ধ করো, আর আমার কাজটা আগে করো। আমার ড্রেসটা ঝটপট আয়রন করে দাও। কি হলো? না, আমি করতে পারবো না। তোমাকে তো উপরওয়ালা দুটো হাত দিয়েছে, নিজের কাজ নিজে করো। তুমি ছোট্ট দুধের শিশু নও যে তুমি কোনো কাজ করতে পারবে না। টিয়া তার বড় বৌদির কথা শুনে খুব রেগে যায়।
সে একে একে তার বাকি বৌদিদের কাছে গিয়েও তার জামা আয়রন করে দেওয়ার কথা বলে, কিন্তু কেউ তার জামা আয়রন করে দেয় না। সেদিন থেকে টিয়ার 5 বৌদি তার কোনো কাজই করে দিত না এবং তার কোনো কথাও শুনতো না। টিয়া এগুলো কিছুতেই সহ্য করে উঠতে পারছিল না। সে একদিন অনেক বেশি রেগে গিয়ে চিৎকার করে ওঠে, তোমাদের সবার হয়েছেটা কি? এই বাড়িতে তোমরা থাকতে চাও কি চাও না? কদিন ধরেই দেখছি মুখের ওপর তোমরা জবাব দিয়েই চলেছো। তোমাদের লাজ লজ্জা বলে কিছু নেই নাকি? লাজ লজ্জা? কিসের লাজ লজ্জা? তোমার লাজ লজ্জা আছে কোনো? আমরা তো তোমার বড় বৌদি হই। তুমি কখনো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছো? তুমি কিভাবে সব সময় মুখ খুলে নিজের কাজ আমাদেরকে নিয়ে করিয়ে নাও? হ্যাঁ, সারা ঘরের দায়িত্ব কাজকর্ম একদিকে আর তোমার হুকুম আর একদিকে। সারা দিন আমরা 5 জন তোমার পেছনে ছুটতে থাকি, সারাদিন পাগলের মতো কাজ করতে থাকি, তোমার এত খেয়াল রাখি, তারপরও তুমি আমাদের সঙ্গে এত বাজে ব্যবহার করো। আমাদের প্রতি তোমার কোনো সহানুভূতি নেই। আরে আমরা কি তোমার শত্রু নাকি? আমরা তো সারাদিন কত কাজ করি, তুমি কি ছোট বাচ্চা নাকি যে 1 গ্লাস জল নিয়েও খেতে পারবে না? আমরা তোমাকে বাড়ির সব কাজ করতে বলছি না, কিন্তু একান্ত ছোট ছোট কাজ যেগুলো আমাদের না বললেই নয় সেগুলো তো তুমি করতে পারো। তুমি আমাদের সঙ্গে চাকরের মতো ব্যবহার করো। আমার তো মাঝে মধ্যে মনে হয় বাড়ি ছেড়েই চলে যায়। আরে তোমারও তো কোনোদিন বিয়ে হবে, বিয়ে করে তুমিও তো শ্বশুর বাড়ি যাবে। তোমার ননদ কিংবা শাশুড়ি মা যদি তোমার সঙ্গে এমন করে তোমার তখন কেমন লাগবে বলো তো? আরে আমাদের কথা বাদ দাও, অন্তত নিজের দাদাদের কথা তো ভাবতে পারো। তোমাদের এত সাহস, আমাকে তোমরা এত কথা শোনাচ্ছ। আজকে দাদারা আসুক বাড়িতে, আমি সব বলবো। তোমরা আমার একটাও কাজ করো না আর আমার একটাও কথা শোনো না, আমি সব নালিশ করে দেব। টিয়ার কথা শেষ হতে না হতেই সেখানে তার 5 দাদা মোহন, রাহুল, প্রতাপ, নিখিল এবং সবুজ এসে হাজির হয়। না, কিছু বলার প্রয়োজন নেই বোন, আমরা সব জানি। আর আমরাই তোর বৌদিদেরকে বারণ করেছিলাম তোর কথা শুনতে। সব কাজ তোকে নিজে থেকেই করতে হবে। কিন্তু কেন দাদা, তোমাদের হঠাৎ করে কি হলো? তোমরা আমাকে কাজ করতে বলছো? আমি কি করে কাজ করতে পারবো বলো তো? আমার কি এসবের অভ্যাস আছে? অভ্যাস নেই, আর অভ্যাস করার জন্যই এসব করা। আমরা তোর বিয়ে ঠিক করে দিয়েছি। যে বাড়িতে বিয়ে ঠিক হয়েছে ওরা টোটাল 10 ভাই বোন, 7 বোন আর 3 ভাই। সবচেয়ে বড় ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে। বিয়ের পর থেকে তোকে বড় বউ দিয়ে সবাইকে সামলাতে হবে, সবার খেয়াল রাখতে হবে, সবার কাজ করতে হবে। তোর উপর অনেক দায়িত্ব এসে পড়বে, তাই এখন থেকেই তোকে সমস্ত কিছু প্র্যাকটিস করতে হবে। কি? না না, আমি ওই পরিবারে বিয়ে করব না। আমি এত চাপ নিতে পারবো না। আমি অত কাজ করতে পারবো না দাদা। কেন পারবি না বোন? বাড়ির বউ মানে তো সে চাকর, তাকে তো তার ননদ, দেওর সবার কথা মেনে চলতে হবে, তাও আবার মুখ বন্ধ করে। ঠিক যেমন আমাদের বাড়িতে চলে আসছে দীর্ঘদিন ধরে, তোর 5 বৌদির মতো তোকেও সব দায়িত্ব নিতে হবে। এসব শুনে টিয়া খুব ভয় পেয়ে যায়। সে তার বৌদিদের জায়গায় নিজেকে রেখে চিন্তা করে এবং সে তার ভুল বুঝতে পারে যে সে এতদিনে তার বৌদিদের উপর কিভাবে অত্যাচার করেছে। কি? না না, আমি ওই পরিবারে বিয়ে করব না। আমি এত চাপ নিতে পারবো না। আমি অত কাজ করতে পারবো না দাদা। দাদা, আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই অত বড় পরিবারে আমাকে বিয়ে দেবে বলছো। যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায়। আমি অনেক কুকর্ম করেছি, কিন্তু দয়া করে সেসবের শাস্তি আমাকে দিও না তোমরা। আমাকে ক্ষমা করে দাও সবাই, আমি নিজেকে পাল্টে নেব। এই বলে টিয়া কাঁদতে শুরু করে। হয়েছে টিয়া, আর কেঁদো না। তোমার কান্না আমরা সহ্য করতে পারবো না। আমরা তোমার বিয়ে ঠিক করিনি, তোমার ভুল ধরানোর জন্যই এমনটা করেছি। পাগলি মেয়ে, চুপ করো এবার। টিয়া আরো একবার সবার কাছে ক্ষমা চায়। সেদিন থেকে সে একেবারে পরিবর্তিত হয়ে যায়। এখন সে তার বৌদিদের হাতে হাতে কাজ করে এবং সবার সঙ্গে মিলেমিশে থাকে।